আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ দিই এবং সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পার্থ চ্যাটার্জির জামিন প্রসঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে বর্তমান সরকারকে তুলোধনা করলেন। এদিন সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বৃষ্টি মুখার্জি মমতা ব্যানার্জির মামাতো বোন। সেই বৃষ্টি মুখার্জিকে তিনি নিজে পার্থ চ্যাটার্জিকে চাপ দিয়ে হয়তো চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। যদি তা না হয় সত্যিটা সামনে আনুন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন যে আপনি কি জানতেন না যে বৃষ্টি মুখার্জি কি করে চাকরি পেলেন? পার্থ চ্যাটার্জি কি নিজে থেকে চাকরি দিয়েছিলেন? এমন প্রশ্ন তুলেছেন। এদিন চাকরিহারাদের পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন। বর্তমান সরকারের বিভিন্ন দুর্নীতির বিষয়ে তিনি কটাক্ষের সুরে বলেন যে প্রতিনিয়ত পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা তলানিতে নেমে যাচ্ছে। প্রায় 9 লক্ষ শিক্ষার্থী বেসরকারি স্কুলে ভর্তি হয়েছে। সরকারি স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রীর নজর নেই, সমস্ত জায়গাতেই দুর্নীতিতে ভরে গেছে। সত্যিটা সামনে আনুন, এখনো সময় রয়েছে, প্রায়শ্চিত্ত করুন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিমবাংলায় 3100 স্কুলে পড়ান 18,000 শিক্ষক। যে স্কুলগুলোতে কোনো রকম ছাত্র নেই বলেও তিনি অভিযোগ তোলেন। গোটা দেশে 20,871 জন শিক্ষক পড়ুয়া হিন্দু স্কুলে পড়ান। তার মধ্যে পশ্চিমবাংলাতেই আছে 17,965 জন আছে পশ্চিমবাংলাতেই। তার কারণ পশ্চিমবাংলা সরকারি স্কুলগুলির প্রতি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সাধারণ মানুষের। এটা হচ্ছে এগিয়ে বাংলা, যেখানে সারা বিশ্বে ভারতবর্ষের পজিশন অনেকটাই ওপরে হয়েছে, সেখানে বাংলার পজিশন দিন দিন তলানিতে ঠেকে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার মান নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, দুর্নীতিতে ভরপুর এই সরকার বর্তমান সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে। এমনটাই ভয়ঙ্কর দাবি তোলেন সুকান্ত মজুমদার। এবং তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে আপনারা জানেন বিভিন্ন ঘটনা প্রবাহ, আমি আর ডিটেলসে যাচ্ছি না। 15,000 দাগি শিক্ষকের লিস্ট বেরোয়। পরবর্তী সময় 4 নভেম্বর অশিক্ষক কর্মচারী যারা তাদের লিস্ট বেরোয়, সেই তালিকায় মোট 3,512 জনের নাম পাওয়া যায়। এই 3,512 জন যারা, তাদের মধ্যে গ্রুপ ডি সংখ্যা হচ্ছে 2,349 এবং গ্রুপ সি কর্মীর সংখ্যা ছিল হচ্ছে 1,163 জন। এদেরকে বাতিল হিসেবে গণ্য করা হয়। এখানে যারা আছে তাদেরকে কেউ অযোগ্য বা বাতিল করেনি, কিন্তু অদ্ভুতভাবে এনারা মাইনে পাচ্ছেন না। শিক্ষিকরা বা শিক্ষকরা বেঁচে গেছেন কোনোভাবে আপাতত। আজকের প্রশ্ন হচ্ছে যে এই যে তালিকা 3,512 জনের যে তালিকা, সেই তালিকায় একের পর এক তৃণমূল নেতার আত্মীয় স্বজনের নাম উঠে এসেছে। আমি কয়েকটা আপনাদের সামনে নিদর্শন হিসেবে তুলে ধরছি। শিক্ষকের ক্ষেত্রে আমি যাচ্ছি না, তাতে হামিদুল বাবুর মেয়ে থেকে শুরু করে অনেকের নাম আছে। অশিক্ষকদের মধ্যে আমরা দেখি যদি শান্তনু মালিক, এই শান্তনু মালিক হচ্ছে উত্তর বর্ধমানের তৃণমূলের বিধায়ক নিশীথ কুমার মালিকের ভাই। এই নিশীথ কুমার মালিক হচ্ছে সেই ব্যক্তি, কিছুদিন আগে তার বক্তব্য ভাইরাল হয়েছিল যে এসআইআর নিয়ে তিনি নাকি আগুন জ্বালিয়ে দেবেন, অনেক কিছু করবেন। এখন এসআইআর ব্যাথাটা কেন সেটা বোঝা যাচ্ছে, যে ভাইয়ের চাকরি যেটা তিনি চুরি করে জোগাড় করেছিলেন সেটা বাতিল হয়ে যাওয়ার জন্য ব্যথাটা আসলে এসআইআর নেয়। কাহি পে নজর নিশানা কাহি পে, একদিকে চোখ নিশানা অন্যদিকে লাগাচ্ছে। খোকন মাহাতো, শ্রীকান্ত মাহাতোর ভাই, শালবনী থেকে বিধায়ক আছেন শ্রীকান্ত মাহাতো বাবু, এবং তিনি ঝাড়গ্রামের বৈতাশ্রী গোপাল হাই স্কুলে ক্লার্ক হিসেবে যোগদান করেছিলেন। অযোগ্য তালিকায় 1270 নম্বরে তার নাম, কিন্তু এই তালিকার সবথেকে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে 674 নম্বরে আছে। সে সম্পর্কে আমরা পরে যাব, শুধু নাম্বারটা মনে রাখবেন। 674 নাম্বার যে নাম, সেই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা গেছে যে এই যে 3,512 জন যাদের নাম এই টেন্টেড লিস্টে আছে, তাদের কাছে এসএসসি রিজিওনাল যিনি চেয়ারপারসন, তার স্ক্যান করা সই জাল করে নিয়োগপত্র দেওয়া হয়েছে। মূলত 3টি পদ্ধতিতে দুর্নীতি হয়েছে। নাম্বার 1 ওএমআর শিটে জালিয়াতি হয়েছে। র্যাঙ্ক জাম্পিং করে অনেককে চাকরি দেওয়া হয়েছে, অর্থাৎ 50 নম্বরের নাম 30 নম্বরের আগে 50 নম্বরের ব্যক্তি চাকরি হয়ে গেছে, উদাহরণস্বরূপ বললাম। এবং কোনো সুপারিশপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকা সত্ত্বেও, রেকমেন্ডেশন লেটার না থাকা সত্ত্বেও
অনেকের চাকরি জুটেছে। আপনারা জানেন প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী, তাদের চাকরি অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে আছে। প্রায় 1 লক্ষ মানুষ, তাদের পরিবারের লোকেরা, এই পরিবারের লোকেরা কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে আছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আমি বলছিলাম 674 নম্বরে তালিকার যার নাম আছে তিনি কে? জানা যাচ্ছে বৃষ্টি মুখার্জি। বৃষ্টি মুখার্জির পরিচয়, আপনারা তার দেখছেন বাবার নাম বাংলার হচ্ছে মুখ নিমাই নিউজ। মুখার্জি। বাংলার মুখ নিমাই নিউজে মুখার্জির আপনাদের প্রথম স্বাগত পক্ষের জানাই। মেয়ে। তাদের নিত্য বাড়ি নতুন খবর কুসুমবাতে, পেতে চোখ বোলপুরের রাখুন আমাদের এই কোনো একটি ইউটিউব চ্যানেলে। মহকুমাতে ভালো লাগলে কোনো সাবস্ক্রাইব বুদ্ধিতে করবেন, তিনি লাইক চাকরি করবেন, শেয়ার করবেন। এবং জানা যাচ্ছে যে এই ভদ্র মহিলা মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মীয়া। নিমাই মুখার্জি তার মামা বা এরকম কেউ হন, কুসুমবাতে বাড়ি তাদের। এবং আমাদের কাছে যা ইনফরমেশন, যে এই ভদ্রমহিলা মানসিকভাবে স্থিতিশীল নয় বা অপ্রকৃতস্থ বলা উচিত, যার চাকরি এমনি পরীক্ষায় বসার কথা না, নিয়মিত ওষুধ খান এবং সামান্য সুস্থ থাকেন। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি। এবং বিবাহিত বৃষ্টি মুখার্জি, তিনি আপাতত বাপের বাড়িতেই থাকেন, এরকম খবর আমরা পেয়েছি। কিন্তু আমাদের প্রশ্ন একটা ছোট্ট, যতবারই এই প্রশ্ন উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতি সম্পর্কে জানেন কি জানেন না, উনি বরাবরই দায় ঝেড়ে ফেলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের উপরে, কখনো পার্টির অন্যান্য নেতৃত্বের উপরে। আমরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাই, রাজ্যবাসী হিসেবে জানতে চাই, বিরোধী দলের প্রতিনিধি হিসেবে জানতে চাই, যে বৃষ্টি মুখার্জি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়া, তার নামটা কি পার্থ চট্টোপাধ্যায় নিজে নিজে অনুপ্রাণিত হয়ে লিস্টে ঢুকিয়েছিলেন, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন এই নাম ঢোকানোর জন্য? আজকে আমরা প্রশ্ন করতে চাই যে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি, যেখানে প্রায় 20 লক্ষ বেকার যুবক যুবতী পরীক্ষায় বসে, সেই 20 লক্ষ বেকার যুবক যুবতীর মধ্যে এরকম ছেলেমেয়েরা যারা পড়াশুনো করে সুযোগ পায়, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গ্রামের সাধারণ পরিবারের ছেলেমেয়েরা, তাদের একজনের চাকরি খাওয়া বা তাদের একজনের চাকরি থেকে বঞ্চিত করে নিজের আত্মীয়র নাম মাননীয় মুখ্যমন্ত্রী ঢোকাতে লিস্টে, তার কি বেঁধেছিল? কোনো সময় মানসিকভাবে পীড়া দিয়েছিল তাকে, যে একজন যোগ্য মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত যুবক বা যুবতীর চাকরির জায়গায় উনি ওনার নিজের পরিবারের একজনের নাম প্রপোজ করেছিলেন কি? এই প্রশ্নটা আমরা করতে চাই। আশা করি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সৎসাহস থাকে, বৃষ্টি মুখার্জির নাম বা তার সাথে, তার পরিবারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সম্পর্ক, এটা তৃণমূল কংগ্রেস খোলসা করবে। এবং যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে বুক ঠুকে বলবে যে না, কোনো সম্পর্ক নেই। আর যদি সম্পর্ক থাকে তাহলে আমি প্রশ্নটাকে আবার রিপিট করছি, পার্থ চট্টোপাধ্যায় সেটা কি জেনে নিজে নিজে বৃষ্টি মুখার্জির নাম এই লিস্টে ঢুকিয়েছিলেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারকে চাকরি পাইয়ে দেবার জন্য, নিজের পরিবারের ভালো করার জন্য, নিজের মামা বাড়ির ধামা বাজানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার মামাতো বোনের চাকরির ব্যবস্থা করেছিলেন? আশা করি তৃণমূল কংগ্রেস এই সৎসাহস দেখাবে এবং তাদের অবস্থান স্পষ্ট করবে। দ্বিতীয় যে বিষয়টি, টেন্টেড লিস্ট বের হয়ে যাওয়ার পর, 3512 জনের লিস্ট বের হয়ে যাওয়ার পর আমরা আদালতের কাছে হাত জোর করে প্রার্থনা করছি, যারা যোগ্য, যারা এখানে যাদের প্রতিনিধিরা বসে আছেন, তাদের নাম এই লিস্টে নেই, তাদের মাইনে চালু করার এবং তাদের চাকরিকে দ্রুত আবার পুনর্বহাল করার জন্য যেন কোর্ট ব্যবস্থা নেয়। কারণ 48 বছর বয়সে এখন যদি আমি ধনঞ্জয় বাবুকে বলি যে আপনি পরীক্ষা দিয়ে পাশ করুন, আমার মনে হয় এটা ন্যাচারাল জাস্টিস নয়। 48 বছর বয়সে যদি একজন পরীক্ষা দিয়ে তাকে পাশ করতে হয়, এখন যদি আমাকে কেউ বলে যে আমি একসময় এসএসসি ক্র্যাক করেছিলাম, এখন এসএসসি পরীক্ষা দাও, আমার পক্ষে সম্ভব হবে না কোনো। আমি তো বলবো আমি ফেল করবো এসএসসি দিলে, নেট দিলেও সব পাওয়া সম্ভব না। কারণ চর্চার মধ্যে না থাকলে পরে এটা কোনোদিনও সম্ভব নয়। তাই সরকারকে আমি অনুরোধ করব, সরকার, রাজ্য সরকার যেন এখনো সময় আছে এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, যে পাপ তারা করেছে নিজের পরিবারের লোকেদেরকে ঢুকিয়ে, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য যোগ্য এবং অযোগ্যদের তালিকা যখন স্পষ্ট হয়ে গেছে,
তখন সরকার বিশেষ করে উচ্চ আদালতকে এবং সুপ্রিম কোর্টকে জানাক, কারণ বরাবরই হাইকোর্ট এই কথা বলেছেন, হাইকোর্ট এই কথা বলেছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দিন, আমরা নুড়ি আর কাকড়কে আলাদা করে দেবো চাল থেকে, চাল বেঁচে যাবে, নুড়ি কাকড় আলাদা হয়ে যাবে। রাজ্য সরকার ধানাই পানাই করে শেষ পর্যন্ত সেটা দিতে বাধ্য হয়েছে। তাই পরীক্ষার বা যে ধরনের চাহিদা নতুন করে চাওয়া হচ্ছে এই সমস্ত চাকরি প্রার্থীদের সাথে, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা শিক্ষকরা, তাও 10 বা 20% হলেও তাদের সাবজেক্টের সাথে যোগাযোগ থাকে, কিন্তু 20 লক্ষ মানুষের মধ্যে যখন একজন গ্রুপ সি বা গ্রুপ ডি ভাই বোনকে পরীক্ষা দিয়ে ক্র্যাক করে চাকরি পেতে হয়, তখন আমার মনে হয় যে তাদের মধ্যে এটা সম্ভব নয়, তাদের পক্ষে আর সম্ভব নয় যে আবার পরীক্ষা দিয়ে এত বছর পর, কারণ তাদের স্কুলে কিন্তু এই পড়াশোনার সাথে কোনো যোগাযোগ থাকে না, তাদের ফাইল পত্র এবং বিভিন্ন রকমের খাতাপত্র তাদেরকে মেনটেন করতে হয়। আজকে এই সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমরা কোন জায়গায় পৌঁছেছি, এই চাকরি দুর্নীতির সাথে তার 2-4টি পয়েন্ট আমি তুলে ধরতে চাই আপনাদের কাছে। 2019 থেকে 2024 এই সালের মধ্যে 9 লক্ষ শিক্ষার্থী, 2019 থেকে 24 এই সামান্য সময়ের মধ্যে 9 লক্ষ শিক্ষার্থী পশ্চিমবঙ্গ সরকারের স্কুল ছেড়ে দিয়ে বেসরকারি স্কুলে ভর্তি হতে বাধ্য হয়েছে। ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থাকে পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি কফিনবদ্ধ করে ফেলেছে, শুধু চিতাতে তোলাটা বাকি, সেই শিক্ষা ব্যবস্থা ছেড়ে তারা বাধ্য হয়েছে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যাওয়ার জন্য। এবং অদ্ভুতভাবে এই শিক্ষা ব্যবস্থার এই দলিল পাওয়ার পরেও, এই প্রমাণ পাওয়া পরেও মমতা বন্দ্যোপাধ্যায় ঔদ্ধত্যের সাথে জাতীয় শিক্ষানীতি NEP 2020 পশ্চিমবঙ্গে লাগু করছে না। অথচ এই সমস্ত বেসরকারি স্কুল যেখানে ছাত্ররা শিফট হয়েছে, CBSE হোক, ICSE হোক, বেশিরভাগ স্কুলেই, CBSE স্কুলে তো 100% স্কুলে, সেখানে NEP 2020 অর্থাৎ নতুন জাতীয় শিক্ষানীতি সেখানে কিন্তু ফলো করা হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় 18,000 শিক্ষক আছে। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা নিশ্চয়ই এই পয়েন্টটা বিশেষ করে ফোকাস করবেন। এই 18,000 শিক্ষক 3,800 স্কুলে পড়ান। কোন স্কুলে? যে স্কুলগুলোকে পড়ুয়াহীন স্কুল বলা হয়, জিরো এনরোলমেন্ট, সরকারি কাগজপত্রে লেখা থাকে জিরো এনরোলমেন্ট স্কুল। 18,000 শিক্ষক শিক্ষিকা। কেন জিরো এনরোলমেন্ট হচ্ছে? রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি কারো কোনো বিশ্বাস নেই। শুধু তাই নয়, আপনারা অবাক হয়ে যাবেন, 2024 এবং 25 শিক্ষাবর্ষে গোটা দেশে এরকম জিরো এনরোলমেন্ট স্কুলের সংখ্যা আছে, আমরা লুকোচ্ছি না। কি কারণ? কি আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কি ধরনের প্যারিটি আছে? গোটা দেশে এরকম 20,817 জন শিক্ষক এই শিক্ষাবর্ষে আছে। 2024 এবং 25-এ গোটা দেশে 20,817 জন শিক্ষক যারা জিরো এনরোলমেন্ট স্কুলে পড়াচ্ছেন গোটা দেশে, তাদের মধ্যে 17,965 জন পশ্চিমবঙ্গে। মানে গোটা দেশের 20,817 জন জিরো এনরোলমেন্ট শিক্ষক এই 24-25 শিক্ষাবর্ষে, তার মধ্যে 17,965 শিক্ষক পশ্চিমবঙ্গে, শতকরা হিসাবে 86.3%। অর্থাৎ গোটা ভারতবর্ষের 100টা স্কুলের মধ্যে, জিরো এনরোলমেন্ট স্কুলের মধ্যে পশ্চিমবঙ্গে এই শিক্ষাবর্ষে 24-25 শিক্ষাবর্ষে জিরো এনরোলমেন্ট স্কুলের সংখ্যা 86টি। এগিয়ে বাংলা। সাবাস মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে আমাদের বঙ্গরত্ন দেওয়া উচিত যে এত সুন্দর শিক্ষা ব্যবস্থা তিনি পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদেরকে উপহার দিয়েছেন। এছাড়াও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তার পরীক্ষা বা রেজাল্ট বের হওয়ার পর ওবিসি এই ইস্যুকে নিয়ে বিলম্বিত লয়ে চলার জন্য এই রাজ্য সরকারের মানুষের ধৈর্যচ্যুতি ঘটেছে। বহু জয়েন্ট এন্ট্রান্সে পাবে বা পেয়েছে এরকম শিক্ষার্থীরা আগে বিভিন্ন বেসরকারি কলেজে, এমনকি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যান্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে তারা। এটা আর একটা প্রমাণ যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় গেছে। NIRF র্যাঙ্কিং
আপনারা জানেন যে এই র্যাঙ্কিং কেন্দ্র সরকার চালু করেছে। এই র্যাঙ্কিংয়ের মধ্যে দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা দেশের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন কোন জায়গায় আছে সেটা বোঝা যায়। এই এনআইআরএফ র্যাঙ্কিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় 26 থেকে 47-এ নেমে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। যে কলকাতা বিশ্ববিদ্যালয় গর্ব, বাংলার নয় ভারতবর্ষের গর্ব। যাদবপুর 12 থেকে 18 নম্বরে নেমে গেছে এনআইআরএফ র্যাঙ্কিং। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কলেজ ভালো জায়গায় আছে। যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেহেতু শিক্ষিকারা যথেষ্ট সেখানে সাবলীল এবং তারা যথেষ্ট ওয়েল ইকুইপড এবং যথেষ্ট তারা আপ টু ডেট, তারা নিজেদের এই স্তরকে মেনটেন করেছে। কিন্তু গোটা দেশের নিরিখে যদি আমরা দেখি, গোটা দেশের নিরিখে আজকে ভারতবর্ষের সাথে যদি পশ্চিমবঙ্গের তুলনা করি, বর্তমানে 54টি এডুকেশনাল ইনস্টিটিউশন যারা কিউএস র্যাঙ্কিংয়ে ভারতবর্ষে স্থান পেয়েছে। যখন নরেন্দ্র মোদী সরকার চালু করেছিল সামান্য কয়েকটা এডুকেশনাল ইনস্টিটিউশন ছিল। কিউএস র্যাঙ্কিং হচ্ছে গোটা পৃথিবী মানে এমন একটা র্যাঙ্কিং। আমি গত কয়েকদিন আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, শ্রী শ্রী ইউনিভার্সিটি, উড়িষ্যার কটকে। সেই ইউনিভার্সিটিও অতি সম্প্রতি কিউএস র্যাঙ্কিংয়ে তাদের স্থান করে নিয়েছে। আর এটা 14-র আগে সামান্য ছিল, সামান্য কয়েকটি ছিল। 2015 সালে আমরা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, যার মাধ্যমে বোঝা যায় যে একটি রাষ্ট্র ইনোভেশনের দিক থেকে, কারণ ইনোভেশনই এখন অর্থনীতিকে চালায়, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে আমরা ছিলাম হচ্ছে 79th, 79তম স্থানে। আর বর্তমানে আমরা সেখানে 39 পজিশনে 2025-এ এসে পৌঁছেছি। 79 থেকে 39 দেশের দিকে বিচার করলে। আমরা 2023 এবং 24-এ আমরা পেটেন্ট ফাইল করেছি, ভারতীয় বিজ্ঞানীরা পেটেন্ট ফাইল করেছে প্রায় 92,000 পেটেন্ট ফাইল আমাদের ভারতীয় বিজ্ঞানীদের দ্বারা গোটা দেশের হয়েছে, যেটা একটি রেকর্ড সংখ্যক অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। কেন্দ্রীয় সরকারের হাত ধরে এইভাবে আমরা দিনের পর দিন দেশ এগিয়ে যাচ্ছে। 2013-তে যেখানে আমাদের যে পজিশন ছিল 13-14-তে, তার থেকে আমরা কোন জায়গায় পৌঁছচ্ছি সেটা আপনাদেরকে আমি বললাম। আরেকবার একটা ডেটা দিয়ে বলে দিই, কিউএস র্যাঙ্কিংয়ে 2014-তে আমাদের মাত্র 11খানা ইন্ডিয়ান ইনস্টিটিউশন ছিল, সেখান থেকে আমরা 54-তে পৌঁছেছি। এটা বিরাট বড় একটা জাম্প বলে আমার মনে হয়। আমরা 2014-তে 15-তে কোনো কম্বাইন্ড লিস্ট ছিল না, যে রিসেন্টলি আপনারা লিখেছেন পত্রপত্রিকা, আপনারাও দেখিয়েছেন যে 2% সায়েন্টিস্ট, স্ট্যানফোর্ড লিস্ট, ইউনিভার্সিটি লিস্ট, তাতে বর্তমানে ভারতবর্ষের সায়েন্টিস্টের সংখ্যা 6,239 জন। অর্থাৎ গোটা দেশের শিক্ষা ব্যবস্থা যখন ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ অর্থাৎ জব ক্রিয়েশন এই দিকে এগিয়ে যাচ্ছে, তখন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের এমন একটা জায়গায়, এমন একটা রসাতলে পৌঁছচ্ছে, যে শিক্ষা ব্যবস্থায় না বেসিক শিক্ষা অর্থাৎ প্রাইমারি শিক্ষা সঠিকভাবে হচ্ছে, না মাধ্যমিক শিক্ষা সঠিকভাবে হচ্ছে, না স্কুল কলেজগুলোতে সঠিকভাবে শিক্ষা হচ্ছে। 9 লক্ষের মতো গোটা কলকাতা এবং তার আশেপাশের জেলা, গোটা পশ্চিমবঙ্গে 9 লক্ষের মতো গ্র্যাজুয়েট সিট, তাতে 3 থেকে 4 লক্ষের বেশি সিট পূরণ হচ্ছে না। যে কলেজগুলোতে কলকাতায় একসময় লাইন দিয়ে রাত জেগে গার্জেনরা ফর্ম তোলার লাইনে দাঁড়াতেন, সেই সমস্ত কলেজগুলোতে এখন কেউ গ্র্যাজুয়েশনের সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন পড়তে ভর্তি হচ্ছে না। এটা অত্যন্ত চিন্তাজনক, কারণ বাঙালির আর কিছুই নেই, বাঙালির মেধাটাই আছে। বাঙালির মেধা যদি চলে যায়, বাঙালির এই জগৎ সভায় বাঙালির যে আসন, সেই আসন কিন্তু থাকবে না। আমার মনে হয় আজকে যে আমরা তথ্যসহ আমি আজকে যে এই উপস্থাপনা করলাম আপনাদের সামনে, পশ্চিমবঙ্গের মানুষকে আশা করি ভাবতে বাধ্য করবে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে কোন জায়গায় কমাতে পাঠিয়ে দেওয়ার কাজ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এবং বর্তমান শিক্ষামন্ত্রী এবং তার আগের শিক্ষামন্ত্রীরা করেছেন। এর হাত থেকে মুক্তির উপায় আশা করি 26-এ মানুষ দেখাবে। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। এই রিলেটেড প্রশ্নের পর একটু গ্যাপ দেবেন, তারপরে এরা সরে যাবে। ইউটিউব চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
দেখুন, যে লিস্ট দেওয়া হয়েছে টেন্টেডের লিস্ট ৩,৫১২, সেই লিস্টের মধ্যে কেউ তারা যোগ্য নয়, তারা কাউকে না কাউকে ধরে বা কোনো না কোনোভাবে চাকরি পেয়েছে। তার মধ্যে তো দেখাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভাই আছে, মেনে তার ভাই আছে, কারো ছেলে আছে। না না, সে তো টেন্টেড লিস্টে সরকার তো নাম দিয়েছে তার। সরকার বলছে যে এই ৩,৫১২ জন অযোগ্য, আমরা বলছি না, সরকার লিস্ট করে বলছে এই ৩,৫১২ জন লোক অযোগ্য। তার মধ্যে তৃণমূলের কাউন্সিলর আছে, অযোগ্যদের লিস্টের কথা বলছি আমরা, অন্যদের কথা বলছি না আমরা। তার মধ্যে তৃণমূল বিধায়কের ভাই আছে। আমি শিক্ষিকাদের ক্ষেত্রে, শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে বলেছিলাম হামিদুর সাহেবের মেয়ের নাম আছে, আমার পাশের ওয়ার্ডের কাউন্সিলরের নাম আছে, আমারই সাবজেক্টের সিনিয়র তার নাম আছে। তো দেখা যাচ্ছে তো কারা আছে, স্পষ্ট হয়ে যাচ্ছে তো। পরেশ অধিকারী মেয়ে দিয়ে তো এত কাণ্ড হয়েছে, তো রামায়ণ লিখতে হবে এরপরে, এসএসসির রামায়ণ হবে ওরা পরেশ অধিকারীর মেয়েকে নিয়ে, এবং পরেশ অধিকারী এবার সঠিক জবাব পাবে, চিন্তা নেই। হ্যাঁ, শ্রমিকদা প্রেস করেছে। হ্যাঁ, দিয়ে দেবে, দিয়ে দেবে এখানে। 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার স্বাস্থ্যক্ষেত্রে একের পর এক নজির গড়েছে। আজ পশ্চিমবঙ্গের প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন 110টি স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যান। এই ইউনিটগুলিতে থাকবে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও আধুনিক ডায়াগনস্টিক সুবিধা। পাশাপাশি রাজ্যে মাতৃ ও শিশু মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে 8 কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছেন এবং স্বাস্থ্য খাতে বাজেট 6 গুণ বেড়েছে। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা আজ বিশ্বমানের দিকে এগোচ্ছে বলে দাবি তোলেন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ নিউজ, কলকাতা। বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং ঐকান্তিক উদ্যোগে শুভ উদ্বোধন হতে চলেছে 110টি ভ্রাম্যমাণ স্বয়ংসম্পূর্ণ এবং অত্যাধুনিক পরিষেবা বিশিষ্ট চিকিৎসা যান, অর্থাৎ মোবাইল মেডিকেল ইউনিটের। আমরা সকলেই অবহিত আছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তথা দিকদর্শনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা গোটা দেশের মধ্যে তথা একটা নতুন দিগন্ত তৈরি করবে, এই আশা রেখে যেহেতু আমরা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং দিক নির্দেশ শোনার জন্য এখানে উপস্থিত আছেন, উনি নতুন চিন্তা ভাবনা আরও আমাদের সামনে রাখবেন। আর বিশেষ দীর্ঘায়ু করব না, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদের 110টা মেডিকেল মোবাইল ইউনিট ফ্ল্যাগ অফ করার জন্য। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার। এখন যার অনুপ্রেরণা ও ঐকান্তিক প্রচেষ্টায় এই মহৎ উদ্যোগ বাস্তবায়িত হতে চলেছে, আমাদের সকলের প্রণম্য শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে অনুরোধ করব ফ্ল্যাগ অফের মাধ্যমে এই ভ্রাম্যমাণ চিকিৎসা যানের শুভ সূচনা করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যন্ত দুর্গম ও পশ্চাৎপদ এলাকায় চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের উদ্দেশ্যে 110টি ভ্রাম্যমাণ চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিটের শুভ উদ্বোধন করলেন 11ই নভেম্বর 2025-এ। বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকা, পাহাড়ি দুর্গম এলাকা বা প্রান্তিক এলাকায় প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয়ের সরঞ্জাম ও ওষুধ নিয়ে হাজির হবে মোবাইল মেডিকেল ইউনিট। মোবাইল মেডিকেল ইউনিটে হিমোগ্লোবিন, কমপ্লিট ব্লাড কাউন্ট, প্রেগন্যান্সি, ব্লাড সুগার, কোলেস্টেরল, কিডনি ও লিভার ফাংশন টেস্ট, ইউরিক অ্যাসিড ইত্যাদি এবং ইসিজি, চেস্ট এক্স রে সহ প্রায় 35 রকমের পরীক্ষা করানোর সুযোগ প্রদান করা হবে।
পরীক্ষার ফলাফল যথাসম্ভব চিকিৎসা শিবিরেই জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। মোবাইল মেডিকেল ইউনিটে প্রাথমিক চিকিৎসার জন্য ইসিজি মেশিন, নেবুলাইজার, ভিশন চার্ট, অটোস্কোপ সহ প্রায় 29 রকমের যন্ত্রপাতি থাকবে। চিকিৎসা শিবির থেকে টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও থাকছে। রাজ্যের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য বজায় রাখতে সদা তৎপর রাজ্য সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ফ্ল্যাগ অফ করে আমাদের মোবাইল মেডিকেল ইউনিট আমি প্রথমে সঞ্চালিকাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন বহু সুপার এবং প্রিন্সিপাল এবং অনেক সিনিয়র ডক্টরসরা, জুনিয়ররাও আছেন। আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। আছেন। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। যারা সার্ভিস নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই তারাও ইউটিউব আছেন। চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের শেয়ার IT করবেন। টিম আছেন। এছাড়াও আমাদের স্পেশাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি সহ ইন্দ্রজিৎ বাবু আছেন, যিনি ডিএমইতে আছেন, যিনি মিস্টার সোরেন আছেন, যিনি ডিএইচএসে আছেন, সহ আরও অন্যান্য সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সম্ভাবনাময় সেবালয়কে সেবা দিয়ে মানুষের বিশ্বাস, ভরসা ও আস্থা হিসেবে যারা কাজ করেন জীবনে, তাদের সকলকেই আমাদের সকল পরিবারের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের প্রথমেই বলি, আপনারা মোবাইল ইউনিটে যেটা দেখলেন ভেতরে, এই টাকাটা আমাদের যে রাজ্যসভা এমপি আছে, আমি তাদের থেকে বছরে রাজ্যসভার এমপিদের টাকাটা নিজেরা প্ল্যান করে খরচ করি, যেটা ওরা ইন্ডিভিজুয়াল করে না। ফলে এর আগেও প্রায় 300 অ্যাম্বুলেন্স আমি করে দিয়েছিলাম। অনেক জায়গায় পুলিশকে সিসিটিভি থেকে শুরু করে, টাওয়ার থেকে শুরু করে অনেক কিছু করে দেওয়া হয়েছে, ওয়াচ টাওয়ার থেকে। এবার আমি ভাবলাম মোবাইল তো অনেক আছে, মোবাইল ভ্যান যেগুলো অ্যাম্বুলেন্স, কিন্তু এমন কিছু করা হোক যেটা স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে পারেন, অনেকটা দুয়ারে স্বাস্থ্যর মতো, যেখানে গিয়ে পৌঁছবে এবং সাথে যদি একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে তারা যদি দাঁড়ায়, তাহলে সেই হেল্পটাও পেয়ে যাবে। ইভেন যারা থাকবে তাদেরও তো একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে, একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, সুতরাং এটা ওদের অ্যাডিশনাল হেল্প হবে। আমি এবারের এমপি ল্যাডের টাকা দিয়ে রাজ্যসভার এবং পাওয়ার ডিপার্টমেন্টের সিএসআরের 20 কোটি দিয়ে, আমি রাজ্যসভার এমপিদের পুরো টাকাটা দিয়েই 60 কোটি টাকা যেটা পেয়েছিলাম আগের বছরেরটা, আর প্লাস আরও 20 কোটি টাকা, সম্ভবত 80 কোটি টাকার ওপর 84 কোটি টাকা খরচ করে আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। আমরা বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত এরকম জানাই। ইউনিট বানিয়েছি। নিত্য নতুন খবর পেতে এটা চোখ already রাখুন আমাদের এই ইউটিউব ready হয়ে চ্যানেলে। আছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আজকে লাইক করবেন, প্রথম শেয়ার করবেন। 110টা বিভিন্ন জায়গায় চলে যাবে। ডিটেলসটা আপনারা শুনলেন, স্বাস্থ্য দপ্তর থেকে বলা হলো। তা সত্ত্বেও ওই আমায় একটু বলতে হয়, তাই নিউ ইনিশিয়েটিভ মোবাইল মেডিকেল ইউনিট, এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয়, এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমান স্বাস্থ্য ক্লিনিক, যেখানে চিকিৎসক থাকবেন, নার্স থাকবেন, টেকনিশিয়ান থাকবে, প্রয়োজনীয় সরঞ্জাম থাকবেন এবং ওষুধও থাকবে। মানুষের সরাসরি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে।
এই গাড়ি যেখানে যাবে এলাকার মানুষকে আগে থেকে লোকালি জানিয়ে দেওয়া হবে। 110টা আমরা আজকে করলাম, আরও 100টা কদিন পরে করছি, তারপরে আরও যেটুকু বাকি থাকবে সেটা আবার পরের বার করে দেবো। আমরা চাই সব আপনারা জায়গায় দেখছেন হোক। বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে 210টা আপনাদের রেডি স্বাগত আছে। জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ বিশেষভাবে রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। উপকৃত হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, গর্ভবতী শেয়ার মায়েরা। করবেন। এবং বিশেষ করে শিশুরাও। তার কারণ এছাড়াও আরও অনেক রোগের ট্রিটমেন্ট হবে। প্রয়োজনে যদি কোনো লোককে রেফার করতে হয়, কোনো রোগীকে, সেটাও তারা করতে পারবেন যদি দেখেন সিরিয়াস পেশেন্ট। এই গাড়িগুলিতে রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন, প্রেগন্যান্সি পরীক্ষা, ম্যালেরিয়া, ইসিজি, ব্লাড সুগার সহ প্রায় 35টি ডায়াগনস্টিক টেস্টের বিনা পয়সায় বিনামূল্যে মানুষ পরিষেবা পাবেন। এছাড়াও এই টেস্টগুলোর জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি সেগুলো গাড়িতে থাকবে। এছাড়াও জঙ্গলমহল, সুন্দরবন, পাহাড় অঞ্চল, অরণ্য অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষকে জল পেরিয়ে আসতে হয়, অনেক প্রবলেমও হয়, সেখানে এমনকি গর্ভবতী মেয়েরা তারা আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবাও পাবেন এখান থেকে। প্রতিটি ইউনিটেই আমাদের যোগ্য মেডিকেল অফিসার, প্রশিক্ষিত নার্স, ফার্মাসিস্টের পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ডেটা অপারেটর, তারা সকলেই থাকবে। এটা কিন্তু একটা ইউনিক চিন্তাধারা। যারা এই চিন্তাধারার সাথে সাথ দিয়েছেন সবাইকে আমার উষ্ণ অভিনন্দন থাকবে। এই পরিষেবা চালাতে প্রতি মাসে আমাদের কিন্তু 2,50,00,000 টাকার উপর খরচ হবে। অর্থাৎ বছরে প্রায় 12 দুগুণে 24 আর 50 করে যদি করেন 30 কোটি টাকার মতো কাছাকাছি খরচ হবে এই পরিষেবাটা দিতে। এখন আপনারা জানেন যে আমাদের মাতৃমা প্রকল্প আছে, মাদার অ্যান্ড চাইল্ড হাব আছে। আমাদের অনেকেই জানে না যে বাচ্চারা, মা গর্ভবতী মাকে বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায়, সেই বাচ্চারা মাতৃদুগ্ধ পান করার সুযোগ পান না। কিন্তু পিজিতে আমরা মধু স্নেহ আজ থেকে বহুদিন আগে মিল্ক ব্যাংক চালু করেছি। আমরা মেডিকেল কলেজে কড ব্লাড ব্যাংক চালু করেছি। এটা পিজিতেও আমি চাইব। অনন্য যে নতুন বিল্ডিংটা হয়েছে প্রাইভেটদের জন্য, এটা কাজে লাগাবার জন্য আমি নারায়ণকে বলবো পিজিতেও এটা যাতে এক্সপেরিমেন্ট করতে পারে। কারণ মেডিকেলে যেটা করে দিয়েছি অনেক দিন সময় হয়ে গেছে, কিন্তু এখনও কার্যকরী কেন হয়নি আমি জানি না। যদি কার্যকরী করতে দেরি হয়, কড ব্লাড অনেক মানুষের অনেক অসুখকে ভালো করে দিতে পারে। এটা লেটেস্ট রিসার্চ। কেন আপনারা কাজে লাগাচ্ছেন? আমি মেডিকেল কলেজ যারা দায়িত্বে আছেন তাদের রিকোয়েস্ট করব, 100 বেডের তো করে দিয়েছি অনেক দিন আগে, 7-8 বছর হয়ে গেল। নিশ্চয়ই কারো না কারো দায়িত্বে অবহেলা আছে, যার জন্য এটা সঠিক সময়ে কাজে লাগানো এখনো হয়নি। আমি দুঃখিত এর জন্য। আমি রিকোয়েস্ট করব কাজটা আপনারা দেখছেন মেডিকেল বাংলার কলেজে মুখ যিনি নিউজ। দায়িত্বে আছেন, সুপার বাংলার মুখ প্রিন্সিপাল বা নিউজে আমাদের আপনাদের স্বাগত ভাই জানাই। বোনেরা যারা আছেন নিত্য কাজকর্ম নতুন করেন খবর পেতে সারাক্ষণ, চোখ রাখুন তারা আমাদের এই সবাই মিলে ইউটিউব কাজটা চ্যানেলে। তাড়াতাড়ি করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনারা শেয়ার জানেন করবেন। আমাদের সময় আগে 3,500 কোটি টাকা বামফ্রন্টের আমলে বাজেট ছিল স্বাস্থ্যে। আমাদের সময় এটা বেড়ে প্রায় 21,500 কোটি টাকা হয়েছে। এটা তো শুধু বাজেট বললাম, কিন্তু অন্যান্য খরচাও আছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে আমাদের 5 লক্ষ টাকা করে যে সুযোগ দেয়া হয়, তাতে বাংলা
2,45,00,000 পরিবারের 8,72,00,000 মানুষ এই সুযোগটা পাচ্ছেন। আমার মনে আছে আমি যখন অপোজিশনে ছিলাম, একটা লোক কান্নাকাটি করতে করতে মরে যেত শুধু একটা হসপিটালে ভর্তি হওয়ার জন্য। একটা ভর্তি করার জায়গা ছিল না, কেউ শুনতো না কথা। তখন থেকে আমি ভেবেছিলাম গরিব মানুষ কেন বিনা পয়সায় চিকিৎসা পাবে না, এবং সেটাই কিন্তু আজকে সরকারি হসপিটালে হচ্ছে। এমনকি জেনেরিক মেডিসিন সেন্ট্রাল গভর্নমেন্ট বড় বড় কথা বলছে, কিন্তু চালু করেছে তো আমরাই। প্রথম তো আমি সারপ্রাইজ ভিজিট দিতাম দোকানগুলোতে যে তারা জেনেরিক মেডিসিন রাখছে কি রাখছে না। এটার দাম অনেক কম, গরিব মানুষ অনেক সুযোগ পায়। আপনারা জানেন প্রতিদিন স্বাস্থ্যসাথীর টাকাটা তো পুরো আমরা দিই বাংলা প্রতিদিন। তাছাড়াও 7,000 মানুষ প্রায় কোনো না কোনোভাবে প্রাইভেট নার্সিংহোমে উপকৃত হচ্ছেন। সম্পূর্ণ বিনামূল্যে 90 লক্ষ চিকিৎসা পরিষেবা প্রাইভেটেও পাচ্ছেন এই স্বাস্থ্যসাথী পাওয়ার ফলে। এখনও খরচ হয়েছে 13,000 কোটি টাকা তার জন্য। স্বাস্থ্য ইঙ্গিত 10,000 কেন্দ্রে, এটা কেউ মাথায় রাখে না স্বাস্থ্যটা যে কত বড় ব্যাপার। স্বাস্থ্য জীবনের বড় সম্পদ, টাকা পয়সা নয়। স্বাস্থ্য ভালো থাকলে, নিজে সুস্থ থাকলে তবেই কিন্তু সব কিছু আসে, নালে কিন্তু আসে না। স্বাস্থ্য জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই মনে রাখবেন, এই মানব সম্পদ তৈরি করার জন্যে আমাদের স্বাস্থ্য ইঙ্গিত, যেটা টেলিমেডিসিন প্রকল্পে 10,000 কেন্দ্র থেকে আমাদের 90,000 মানুষ বিশেষজ্ঞদের কাছ থেকে ফোন করলেই টেলিমেডিসিনের মাধ্যমে তারা প্রয়োজনীয় গাইডলাইন্স পায়, প্রয়োজনীয় ইনস্ট্রাকশন পায়। আগে তো যখন আমরা ছোট ছিলাম দেখতাম ডাক্তাররা নাড়ি টিপে ওষুধ দিয়ে দিত, লাল জল নীল জল। এখন তো প্রত্যেকটা ব্যাপারে স্পেশালিটি। আঙুল কাটলেও বলবে ওইটার আলাদা টেস্ট করো, মাথা ফাটলে বলবে 10টা টেস্ট করো, বুকে ব্যথা হলে 15টা টেস্ট করো। এসব তো চলছেই, কিন্তু এগুলো সরকারি হাসপাতালে বিনা পয়সায় পায় বলে মানুষ বেঁচে যাচ্ছেন। প্রাইভেট হসপিটালকে দেখবার জন্য আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বোর্ড কমিশন আছে, এবং তারা অনেকটা কাজ করছেন, তাতে অনেকটা কন্ট্রোলও হয়েছে। কিন্তু এখনও কেউ কেউ আছে স্বাস্থ্যসাথী নিয়ে গেলে নিতে চায় না। যে নিতে না চাইবে তার তো লাইসেন্স থাকার প্রয়োজন নেই। এখানে আমি খুব রাফ অ্যান্ড টাফ, আপনাকে ইন্স্যুরেন্সের টাকাটা পুরো স্টেট গভর্নমেন্ট দিচ্ছে, তো আপনার ওখানে একটা মানুষ সেবা করার জন্য যখন পাবার জন্য যাচ্ছে, সবাই নয় কেউ কেউ করে, আপনারাও তো ব্যবসা করছেন, আর এটা বিনামূল্যে দিচ্ছেন না, টাকাটা নিয়ে দিচ্ছেন, টাকাটা পাচ্ছেন। তাহলে কেন বলছেন? আমাকে যেমন সেদিন একজন কমপ্লেন করলেন, বারাসাতে কোনো একটা প্রাইভেট হসপিটালে গেছেন, হার্টের প্রবলেম, বলছে স্বাস্থ্যসাথী থেকে 2 লক্ষ টাকা আমরা দিতে পারবো, কিন্তু বাদবাকিটা আপনাদের ক্যাশে দিতে হবে। কেন? 5 লক্ষ টাকা পর্যন্ত তার স্বাস্থ্যসাথী অ্যালাউড আছে। আমি সঙ্গে সঙ্গে নারায়ণকে ফোন করে বলেছিলাম শোকস করো, আর তার লাইসেন্স ক্যান্সেল করে দাও। অন্যায় তো কারোর সাথে করা উচিত নয়। কেউ অন্যায় করুক এটা আমি চাই না, কারোর সাথে অন্যায় হোক এটা আমি চাই না। তারাও অনেক সেবা দেয়, অনেকে আছে খুব ভালো সেবাও দেয়, সবাই তো সমান নয়। কিন্তু তা সত্ত্বেও যেখানে সে 5 লক্ষ পায়, আপনি কেন বলছেন 2 লক্ষ পর্যন্ত এর থেকে আমি নিয়ে নেবো, বাদবাকিটা আপনাকে ক্যাশে দিতে হবে? ক্যাশটা তার কাছে যদি না থাকে সে কোথা থেকে দেবে? জীবনটাকে শেষ করে দেবে? এইটুকু বুঝবার ক্ষমতা আশা করি সকলের থাকা উচিত, কারণ স্বাস্থ্যটা কিন্তু মানবিকতা, এটা মানবিক সম্পদ। শিক্ষা যেমন মানবিক সম্পদ, স্বাস্থ্যও কিন্তু মানবিক সম্পদ। এটা যারা করছেন তাদের কাছে আমরা অনুরোধ থাকবে এটা না করার জন্য। আমি স্বাস্থ্য ইঙ্গিত বলছিলাম, আমাদের চিকিৎসকরা এত সুন্দর গাইডেন্স দিয়েছেন যে প্রায় 6,90,00,000 মানুষ
এই টেলিমেডিসিনের সাহায্যে আপনারা তারা দেখছেন উপকৃত বাংলার হয়েছে। মুখ নিউজ। আমার একটা বাংলার দুঃখ মুখ আছে, নিউজে জানেন তো? আপনাদের স্বাগত জানাই। আমাদের এখানে নিত্য নতুন মিডিয়াগুলো খবর এখন পেতে ব্যস্ত। চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ম্যাক্সিমাম নেগেটিভ ভালো আর লাগলে ন্যারেটিভ সাবস্ক্রাইব করবার করবেন, জন্য। লাইক করবেন, কোনটা শেয়ার খারাপ, করবেন। কোথায় আরশোলা ঢুকলো সেটা নিয়ে খবর করবে। কিন্তু এই যে লোকগুলোর সকাল থেকে রাত পরিষেবা দিয়ে যাচ্ছে, এটা একবারও বলবে না। কেউ যে একেবারে বলে না তা নয়, বরঞ্চ উল্টো পাল্টা বলে। আমি তো নারায়ণকে রোজ বলি, তোমার একটা লোক থাকা উচিত ফেস টাইম আর ওই এই ফেসবুক আর দেখার জন্য, টুইটার আর ইনস্টাগ্রাম, যা মিথ্যে কথা লেখে, যা বাজে বাজে কথা লেখে, যা নির্লজ্জ কথাবার্তা লেখে, আজকালকার দিনে সোশ্যাল নেটে সঙ্গে সঙ্গে কাউন্টার করা উচিত। বেশি কথা লেখার দরকার নেই, 4টে কথায় সবাইকে কাউন্টার করার দরকার নেই। কিছু লোককে ইগনোর করুন যারা টাকা নিয়ে করে, তারা আবার অন্য লোকের কাছে আইডেন্টিটি জানতে চায়, তাদের কোনো অধিকারই নেই। টিআরপি পায়, টাকা পায়, তার বিনিময়ে করে। সে একটা মিথ্যে কথা বলে বাংলার বদনাম করবে, আমি ছেড়ে দেবো? দিল্লির একটা ছবি ওই বস্তিগুলোতে যখন সব তাড়িয়ে দিয়েছিল, নিয়ে দেখাচ্ছে নিউ টাউনের ছবি, ছেড়ে দেবো? এটা তো ছেড়ে দেওয়া যায় না। শুনুন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তুমি কামড়াবে না, কিন্তু তুমি ফোঁস করবে। সব ছাড়া যায় না, 90% ছাড়লেও 10% তো ছাড়া যাবে না। যেখানে সম্মান ধুল্লব লুণ্ঠিত হয়, কলঙ্কিত হয়, কেন? শুধু একতরফা কুৎসা রটনা করা, অপপ্রচার করা, এটা আমার গায়ে লাগে। তার কারণ যে মানুষগুলো কাজ করে তাদের কথা তারা ভুলে গেছেন। আমি ডাক্তার নই, পরিষেবাটা আমি দিই না, আমি বড়জোর তাদের সাহায্য করতে পারি, তাদের কি কি প্রয়োজন যতটা অর্থে কুলোয় দেখতে পারি, কিন্তু কাজটা তারা করেন, কৃতিত্বটা তাদের দিন। শুধু নেগেটিভ আর ন্যারেটিভ এটা করলে জীবন চলে না। চোখের আলো প্রকল্প, আমায় বললো নামটা কী হবে, আমি বললাম চোখের আলো। কত মানুষ আছে আপনারা জানেন গ্রামে গঞ্জে একটা চশমা কিনতে পারে না? চোখের ছানি কাটাতে গেলে একটা জায়গায় আবার 1 লক্ষ টাকা নেয় একটা চোখে, দুটো চোখে 2 লক্ষ নেয়। তারা কেন স্বাস্থ্যসাথী পাবে? এর থেকে ভালো গভর্নমেন্ট হসপিটালে আই ডিপার্টমেন্ট, মেডিকেলে তো ভালো আছে। আমি SSKMকেও বলেছি আই ডিপার্টমেন্ট ভালো করে করতে। অন্যান্যরাও যারা NRS, RG কর থেকে শুরু করে যারা আছেন, তারাও ভালো করে করুন। আমাদের এখানে আমরা সেই জন্য চালু করলাম চোখের আলো প্রকল্প। যখন আমি চশমাটা পরিয়ে দিই, এত খুশি হন তারা। এবং আমি জিজ্ঞেস করি, কি দেখতে ভাল লাগছে? বলে হ্যাঁ, একদম দেখতে পাচ্ছি। এইটুকু শুনতে খুব ভাল লাগে। কিন্তু এর জন্য আপনাদের কাজ করতে হয়। এর জন্যে বিনামূল্যে 26 লক্ষ লোকের ছানি অপারেশন করেছেন আপনারা, বিনামূল্যে। যারা 1 লক্ষ টাকা নেন তাদের উদ্দেশ্যে বলি, শুনে রাখুন, বিনামূল্যে। এবং 34 লক্ষ বিনামূল্যে চশমা আমরা ইতিমধ্যেই বিতরণ করেছি। এবং তাতে খরচা হয়েছে 181 কোটি টাকা। যারা স্বাস্থ্য নিয়ে কুস্বাস্থ্যকর মন্তব্য করে, অস্বাস্থ্যকর মন্তব্য করেন, বিভ্রান্তমূলক মন্তব্য করেন, তাদের আমি বলি একটু এগুলো দেখুন। সারাক্ষণ ব্রেনটাই নেগেটিভ করবেন না, ব্রেনটাই পচে যাবে। ভালো চিন্তা করলে ব্রেনটা ভালো থাকে। ব্রেনে আমাদের অজস্র সেল আছে, আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি মোট কত সেল আছে। সুতরাং খারাপ কথা চিন্তা করলে ব্রেন ড্যামেজ হয়। ব্রেন ড্যামেজ না করে ব্রেনটাকে ভালো করে ম্যানেজ করুন, ভালো কথা চিন্তা করে, সুস্থ জীবন পালন করে। শিশুসাথী প্রকল্প, আমায় যখন জিজ্ঞেস করলো শিশুসাথী বিনামূল্যে হার্ট চিকিৎসা করবো আমরা, আমি খুব ভালো প্রস্তাব, নামটা কী হবে? আমি বললাম শিশুসাথী, শিশুদের বন্ধু। চিকিৎসকরা তখন শিশুদের বন্ধু হয়ে যায়, যারা পেডিয়াট্রিকে আছেন বা অন্যান্যতে আছেন।
শিশু সাথী প্রকল্পে আপনারা শুনলে খুশি হবেন, 64,000 ছোট ছোট ছেলে মেয়েকে বিনা পয়সায় আমরা হার্ট অপারেশন করে দিয়েছি। খরচ হয়েছে 307 কোটি টাকা। কখনো জানবার চেষ্টা করেছেন? খবর নেবার চেষ্টা করেছেন? এগুলো এক একটা পালঙ্কে এক একটা পালঙ্কিত হয়েছে, এক একটা মুকুট। একবারও ভেবেছেন এই কাজটা যারা করেছেন মন দিয়ে, ক্রেডিটটা তাদের যাওয়া উচিত না খালি তাদের গালি দেওয়া উচিত? কোনটা? কোন রাজ্যের সুযোগ আছে? আজকে তো অনেক রাজ্যের মানুষ আমাদের রাজ্যে ট্রিটমেন্ট করতে আসে। মানবিকতার স্বার্থে ট্রিটমেন্ট থেকে কাউকে বাদ দেওয়া যায় না, আমরা করি। শুধু বলি রাজ্যের নামটা লিখে রাখতে, কারণ আমাদের কত খরচা হচ্ছে বাইরের জন্য, কত রাজ্যের জন্য কত, সেটা আমাদের নজর রাখতে হয়, অডিট রাখতে হয়। সেই জন্য আমি হেলথ ইনফ্রাস্ট্রাকচারে, আপনারা জানেন পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার বাংলায় স্বাস্থ্য পরিকাঠামোর জন্য আমরা প্রায় 70,000 কোটি টাকা খরচা করেছি। 14টি নতুন সরকারি মেডিকেল কলেজ, অনেক প্রাইভেটও হয়েছে। 42টা সুপার স্পেশালিটি হসপিটাল, এগুলো আমাদের সময় হয়েছে। 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র, আরও প্রায় 12,000 মনে হয় প্রসেসে আছে। 76টি সিসিইউ, আগে তো জেলায় সিসিইউ থাকতো না, এইচডিইউ থাকতো না, আইসিসিইউ যেগুলোকে আমরা কলকাতায় বলি। 76টি সিসিইউ, 3টি এইচডিইউ, 17টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, 13টি মাদার অ্যান্ড ওয়েটিং হার্ট, 117টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান এবং 158টি বিনামূল্যে রোগ নির্ণয় কেন্দ্র সবই করা হয়েছে। সরকারি হাসপাতালে বেড বেড়েছে প্রায় 40,000। আমি একটা কথা নিশ্চয়ই বলবো, কেন ইনস্টিটিউশন ডেলিভারি আমাদের বেড়েছে জানেন? আমাদের সময় আমরা ছিলাম হোম ডেলিভারি। আর যদি আমায় কেউ বলে তুমি গ্রামে সার্টিফিকেট নিয়ে এসো বাবা মার, তোমার আমি পারবো না। মিথ্যে কথা কেন বলবো? তার কারণ আমরা জন্মেছিলাম গ্রামের মাটির ঘরে, জন্মে অবশ্যই এখানে সঙ্গে সঙ্গে চলে আসতে বাধ্য হয়েছিলাম বাবার কাজের জন্য। কিন্তু কজন তখন ইনস্টিটিউশন ডেলিভারি হতে হতো? কজন কলকাতায় থাকতো? কটা মেডিকেল কলেজ ছিল? কটা হসপিটাল ছিল? কটা জায়গায় ইনস্টিটিউশন ডেলিভারি ছিল? গায়ে গায়ে মানে গ্রামের দিকে বলা হতো ধাত্রীমা, তাই তো এরকম কিছু একটা ওয়ার্ড ইউজ করা হতো। তারা বাচ্চাদের জন্ম দেওয়াতো, তো আসবে থেকে এডুকেশন সার্টিফিকেটটাই আমাদের ডেট অফ বার্থ। সবারই তাই, 99% লোকের। সেজন্য অনেক সময় ডেট অফ বার্থ এদিক ওদিকে হয়েও যায়, কিছু করার নেই, যেটা চলে আসছে সেটাকেই আপনাকে মেনে নিতে হবে। একদিন আমার দাদা আমাকে বলল, আমি একটা বই লিখেছি, তুই জানিস সার্টিফিকেট দেখতে গিয়ে দেখছি তোর সাথে আমার 6 মাস ডিফারেন্স। আমি বললাম এগুলো বাবা মারা করেছে, ঠিকই করেছে। আপনারা দেখছেন ওটা করেছিল বলে আমি যাদবপুরে নিউজ। তাড়াতাড়ি বাংলার মুখ দাঁড়াতে নিউজে পেরেছিলাম, আপনাদের নাহলে আমি স্বাগত দাঁড়াতে জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ জানতামই না। রাখুন আমাদের এই ইউটিউব আমার চ্যানেলে। ছোট ভাই সেজু ভাই ভালো বড়, লাগলে সাবস্ক্রাইব ছোট ভাই- করবেন, লাইক করবেন, শেয়ার ছোট ভাই করবেন। বড়, সেজু ভাই ছোট, এরকম অনেককে সারা গ্রামগঞ্জে লুকিয়ে আছে, শহরেও লুকিয়ে আছে, যেটা আসল তথ্য সত্য। অটলজি আজকে বেঁচে নেই, এটা কাউকে আমি অসম্মান করার জন্য বলছি না। আমাকে উনি খুব স্নেহ করতেন, আমি ওনার জন্যই গিয়েছিলাম। তো উনি একদিন আমায় বলল, আমি বললাম अटल जी आपका क्या 25 दिसंबर आपके जीसस क्राइस्ट का जन्मदिन में आपका जन्म हुआ था? अटल जी बोले नहीं ममता जी, वो हमारा असली नहीं है, जो पिता माता जी ने दिया था वही चल रहा। আমি তখন ওনাকে বললাম, মুই যেন আমাকে ফোন করতেন 5 जनवरी, আমি তো अटल जी मेरे को भी ऐसा ही है, आप मेरे को फोन मत कीजिए। সত্যি কথাটা সত্যভাবে বলা উচিত। এখন সেই ইনস্টিটিউশন ডেলিভারি আমরা করে দিয়েছি 99.5%।
তার কারণ এর জন্য কৃতিত্ব হওয়া উচিত। এই 14 বছরে বিপ্লব হয়েছে স্বাস্থ্যে, কেউ খবর রাখেন কেন প্রবলেমটা হতো? সুন্দরবনে যে থাকে একটা দ্বীপে, জঙ্গলে যে থাকে একটা প্রত্যন্ত অঞ্চলে, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে, তাদের জন্য কি করা হয় বলুন তো? এখন মাদার ওয়েটিং হার্ট করা হয়। গর্ভবতী মা যখন বাচ্চা জন্ম দেবে তার কিছুদিন আগে চিকিৎসক যখন মনে করেন হসপিটালের পাশে মাদার ওয়েটিং হার্ট তৈরি করা হয়, সেখানে তাকে নিয়ে আসে এবং হসপিটাল তার দেখাশোনা করে, এবং যখন বাচ্চা হওয়ার সময় হয় হসপিটালের সঙ্গে সঙ্গে শিফট করে দেয়। বুঝলেন কিছু? বুদ্ধিটা মাথায়, বুদ্ধিবৃক্ষ তৈরি হয়েছে কারো কারো? শুধু বিদ্যা থাকলেই মেধা হয় না, সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে, সেই মেধাই আসল মেধা যে মানুষকে সেবা দেয়, সেই মেধাই আসল মেধা যে সমাজ তৈরি করে, সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে আর যারা অনেক সৃষ্টি করে। আজকে আমরা যারাই কলকাতায় আছি, কারো না কারো বাড়ি একসময় একটা গ্রামে আছে। এই কথাটা আমায় বলেছিলেন সুব্রত দা, আজকে বেঁচে নেই। So let us all come together and pray for India, pray for Prime Minister Modi. May all your aspirations, may your vision and your service to India bear fruit. May you overcome each and every single obstacle. And may your dream of a even brighter, stronger, more prosperous India be fulfilled. But above all, we would like to take a moment and pray for the people who sadly lost their lives yesterday in Delhi. We'd like to pray for them. Las ngachigutugela. চতুর্থ রাজার ৭০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভুটানের জনগণ দিল্লিতে বিস্ফোরণের প্রেক্ষাপটে এক অনন্য প্রার্থনার মাধ্যমে ভারতের জনগণের সাথে সংহতি প্রকাশ করেছেন। আমি এই অঙ্গভঙ্গিটি কখনো ভুলব না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্ত হবেন, তার মানে এই নয় তিনি অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। বেল পাওয়ার অধিকার প্রত্যেক অভিযুক্তের আছে, সেই হিসেবে আইন তাকে বেল দিয়েছে। আমরা আশা করব পার্থ চট্টোপাধ্যায় প্রকৃত অবস্থান জেলের বাইরে এসে বলবেন। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। এই পাপ পার্থ চট্টোপাধ্যায়ের একার নয়, সকলের দায়, যেটা আমরা মাথাটাকে চাই। শ্রমিক ভট্টাচার্য। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। এ পাপ পার্থ চট্টোপাধ্যায়ের একার নয়, এটা তৃণমূল কংগ্রেসের একটা সংগঠিত অপরাধ, প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতি, পুরো শিক্ষা ব্যবস্থাকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন। সেটা একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে সম্ভব ছিল না। যেটা হয়েছিল সেটা কালেকটিভ ডিসিশন। সে কথা ফিরহাদ হাকিম বলেছিলেন যে একা পার্থটার দোষ নয়, দোষ হলে আমাদের সকলের, সেই সকলের দরকার। অন্য গ্রুপের রক্ত দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে, এমন
অভিযোগ তুলে প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের। এমন ঘটনার কারণে ব্যাপক উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার গোয়ালগাঁও গ্রামের কিশোরী মৌসুমী মার্ডি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে 28শে অক্টোবর তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। মৌসুমীর শরীরে রক্তের প্রয়োজন হলে চলতি মাসের 2 তারিখে হাসপাতাল থেকে তার রক্তের নমুনা সংগ্রহ করে। পরীক্ষার পর হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে পরিবারের লোকজনকে জানানো হয় মৌসুমীর রক্তের গ্রুপ এবি পজিটিভ। এবি পজিটিভ রক্ত লাগবে। সেই অনুসারে পরিবারের লোকেরা এবি পজিটিভ রক্ত জোগাড় করে। ওই দিনে মৌসুমীর শরীরে রক্ত দিলে পরিবারের লোকজন জানতে পারে ও পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। এরপর রোগীর পরিবারের লোকজন ভুল গ্রুপের রক্ত দেবার অভিযোগ তুলে সরব হয়। তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ মৌসুমীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। তবুও শেষ রক্ষা হয়নি। 4 নভেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়ে মৌসুমী মার্ডি। ঘটনার পর হাসপাতাল সুপার বাবুসোনা সাহাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আরও 2 চিকিৎসককে অন্যত্র বদলি করে স্বাস্থ্য। কিন্তু ক্ষোভের আগুন যেন কিছুতেই নিভছে না। ঘটনার প্রতিবাদ জানিয়ে ও চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সরব হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। মঙ্গলবার বেলা 12টা বাজতেই পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। কালদিঘি বটতলা থেকে মিছিলটি বেরিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে জমায়েত হয়। সেখানে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন